বিসমিল্লাহ রহমান রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা ঈদ কেমন করলেন তাও জানাবেন। কে কোথায় আছেন, কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন। তো আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে ইমরান খান। আসসালামু আলাইকুম স্যার। আমাদের সাথে আহ, ইসরাত জাহান ইতি যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসি ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে। রুনা আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর 11 নম্বর ক্লাসটি হবে। বাংলাদেশ বিষয়াবলীর আমাদের আজকের ক্লাসটি দিয়ে শেষ হবে। এরপর আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাস করব। আর এরপর আমরা আইসিটি এবং কম্পিউটারের ক্লাস করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় চলে যাচ্ছি। আজকে বাংলাদেশের জাতীয় বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর এই অধ্যায়ে যে টপিকগুলো আসে এক নজরে আমরা সেই টপিকগুলো দেখে নিই। বাংলাদেশের জাতীয় বিষয়গুলি থেকে আমাদের কি পড়তে হয়। আচ্ছা, আমাদের বাংলাদেশের জাতীয় বিষয়গুলির এই অধ্যায়ের জন্য আপনাদের জন্য ইম্পর্টেন্ট হলো আমাদের জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক, হ্যাঁ, জাতীয় প্রতীক বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় অনেকবার এসেছে। আর এরপর হচ্ছে আমাদের পড়তে হবে রাষ্ট্রীয় মনোগ্রাম। আচ্ছা, ইসরাত জাহান ইতি বলতে স্যার ক্লাস 10-এর পিডিএফটি পাইনি। আচ্ছা ঠিক আছে, আজকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সময় মতো। আর জাতীয় পতাকাটা আমরা পড়বো। তাহলে আমাদের এই অধ্যায় পড়তে হবে জাতীয় প্রতীক, তারপর হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রাম, জাতীয় পতাকা। এরপর আমাদের কিছু প্রশ্ন আসে, যে গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা থেকে প্রশ্ন আসে, যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে আমরা কিছু পড়ব। আর বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে আমরা কিছু পড়ব। বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। আর বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ লাভ, এখান থেকে আমাদের কিছু প্রশ্ন থাকে। আর বাংলাদেশের আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি, এই চুক্তি থেকে আমরা কিছু দেখব। এরপরে বাংলাদেশের চলচ্চিত্রকার, শিল্পী ও চিত্রশিল্পী থেকে আমরা কিছু দেখব। বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে আমরা জানব। বাংলাদেশের জাতীয় পুরস্কার থেকে আমাদের কিছু জানতে হবে। আর আমাদের খেলাধুলা থেকে আমরা কিছু জানবো। তো আমরা বাংলাদেশ বিষয়ে বলি আরেকটা সাম্প্রতিকের ক্লাস রাখতে পারি। আর আমরা সাম্প্রতিকের ক্লাসটা শেষ করার পরেই আমরা আন্তর্জাতিক বিষয়াবলিতে চলে যাব। ঠিক আছে, এই টপিকগুলো আমাদেরকে দেখতে হবে। এই টপিকগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো ভালোভাবে যদি দেখতে পারেন তো আপনাদের পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা আসি বাংলাদেশের জাতীয় প্রতীক। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক। আমরা অনেকেই বলি যে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা, কিন্তু না, বাংলাদেশের জাতীয় প্রতীক এইটা। বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, বাংলাদেশের জাতীয় প্রতীক। বাংলাদেশের জাতীয় প্রতীক, বাংলাদেশের জাতীয় প্রতীকটা কি? দুই পাশে ধানের শীষ বেষ্টিত। দুই পাশে ধানের, দুই পাশে ধানের শীষ, ধানের শীষ বেষ্টিত, বেষ্টিত ভাসমান, ভাসমান শাপলা। শাপলা, শাপলা। তাহলে আমাদের জাতীয় প্রতীক কি? জাতীয় প্রতীকটা হচ্ছে দুই পাশে ধানের শীষ বেষ্টিত। এই যে আমাদের ধানের শীষ, এই পাশে এক আছে ধানের শীষ, এই পাশে হচ্ছে ধানের শীষ, আর এই পাশে কি আছে? এই যে ভাসমান শাপলা। আচ্ছা, তার উপরে হচ্ছে দেখেন চার
তার উপরে আছে একটা কচি পাটের কুড়ি, পাট পাতার কুড়ি আছে। আচ্ছা, উপরিভাগে কি আছে? উপরিভাগে উপরিভাগে পাট পাট পাতার কুড়ি আছে। পাট পাতার কুড়ি মানে তিনটা পাট পাতা সংযুক্ত ভাবে দেয়া আছে। উপরে ভাগে তিনটা পাট পাতা সংযুক্ত ভাবে দেয়া আছে। আর এই দুই পাশে দুইটা করে কি আছে? তারকা চিহ্ন আছে। তাহলে দুই পাশে দুটি করে দুটি করে মোট চারটি তারকা চিহ্ন রয়েছে। চারটি তারকা তারকা চিহ্ন রয়েছে। তারকা চিহ্ন রয়েছে। তাহলে যদি বলা হয় বাংলাদেশের জাতীয় প্রতীক কি, তখন কি বলবেন? বাংলাদেশের জাতীয় প্রতীক হলো দুই পাশে ধানে শীষ বেষ্টিত, দুই পাশে ধানে শীষ বেষ্টিত ভাসমান শাপলা। দুই পাশে ধানে শীষ বেষ্টিত ভাসমান শাপলা। আর এর উপরিভাগে কি আছে? তিনটা পাট পাতার সংযুক্ত কুড়ি আছে, আর দুই পাশে দুটো করে তারকা চিহ্ন রয়েছে। তাহলে আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনারটা পরীক্ষা আসে, জাতীয় প্রতীকের ডিজাইনারের নাম কি? যদি বলে জাতীয় প্রতীকের ডিজাইনারের নাম কি, ডিজাইনার জাতীয় প্রতীকের ডিজাইনারের নাম কি, এটি পরীক্ষায় আসে। জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। কামরুল কামরুল হাসান। আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনারের নাম কি? কামরুল হাসান। ঠিক আছে, আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। জাতীয় প্রতীকের ডিজাইনার কে তাহলে বলেন তো? কামরুল হাসান। আশা করি আপনারা জাতীয় প্রতীকটা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব যে আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম যদি বলে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম, তাহলে এই যে বাংলাদেশের মনোগ্রাম রাষ্ট্রীয় মনোগ্রামটা কেমন? আমাদের হচ্ছে লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র আছে। লাল বৃত্তের মধ্যে, কিসের মধ্যে? লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র। লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র কি? লাল বৃত্তের মধ্যে, লাল বৃত্তের মাঝে মাঝে হলুদ হলুদ মানচিত্র। মানচিত্র তাহলে আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম কেমন? আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম হলো আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম কেমন? আচ্ছা, আপনারা সম্ভবত কি লেখা আপনাদের কি দেখতে পাচ্ছেন না? লেখা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, লেখা কি আপনারা দেখতে পাচ্ছেন না? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, লিখতেছিলাম, আপনারা মনে হয় সম্ভবত লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, কোনো লেখা আপনারা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, দয়া করে আমাকে একটু সময় দিবেন।
আচ্ছা, এবার সম্ভবত আপনারা লেখা দেখতে পাবেন। তাহলে আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম, রাষ্ট্রীয় মনোগ্রাম, এই রাষ্ট্রীয় মনোগ্রামটা হলো আমাদের যে লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র, লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র, এটি হলো আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম। লাল বৃত্তের মধ্যে হচ্ছে হলুদ মানচিত্র, এটি হলো আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম। আর দেখেন উপরে লেখা আছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা আছে সরকার। উপরে লেখা আছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর নিচে লেখা আছে আমাদের সরকার। এইটি আমাদের পরীক্ষা প্রশ্ন আসে যে আমাদের রাষ্ট্রীয় মনোগ্রামার ডিজাইনার কি, তিনি হচ্ছেন শিব নারায়ণ দাস। তিনি হচ্ছেন শিব নারায়ণ নারায়ণ দাস, শিব নারায়ণ দাস, শিব নারায়ণ দাস। তাহলে আমাদের যদি বলা হয় আপনাকে যে আমাদের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে, আমাদের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে শিব নারায়ণ দাস। ঠিক আছে, এই প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জাতীয় পতাকা নিয়ে আমরা পড়বো। জাতীয় পতাকাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে আমাদের অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, এইবার দেখুন আপনারা একটু দেখেন লিখা এবার দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার এবার লিখা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এইবার লিখা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তা আমাদের এবার এবার আমরা দেখব যে আমাদের জাতীয় পতাকা দেখব। ঠিক আছে, আমাদের জাতীয় পতাকা, জাতীয় পতাকা। আর আমাদের এই জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল কবে? জাতীয় পতাকা আমাদের প্রথম উত্তোলন করা হয় কবে? জাতীয় পতাকা কবে প্রথম উত্তোলন করা হয়? জাতীয় পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ, 2 মার্চ 1971 সালে, 2 মার্চ 1971 সালে। আর সেই জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল? জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায়? বটতলায়, বটতলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। তাহলে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল কবে? 2রা মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। আর আমাদের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন কে? তিনি হচ্ছেন আসম আব্দুর রব, 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 আসম আব্দুর রব। তিনি মূলত ছিলেন কি, তৎকালীন ডাকসুর ভিপি ছিলেন আসম আব্দুর রব। আর এই জাতীয় পতাকা, এটি পরীক্ষায় আসে যে জাতীয় পতাকার আমাদের আগের ডিজাইনটা কেমন ছিল। আগে জাতীয় পতাকা ছিল আমাদের লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র, সেটি ছিল আমাদের জাতীয় পতাকা। আর আমাদের মানচিত্র যেটি হলো মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে ছিলেন? মানচিত্র, মানচিত্র খচিত পতাকার ডিজাইনার, পতাকার ডিজাইনার কে ছিলেন? ডিজাইনার, মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে ছিলেন? তিনি ছিলেন শিবনারায়ণ দত্ত। শিব, শিব নারায়ণ, শিবনারায়ণ দাস, শিবনারায়ণ দাস। তাহলে আমাদের মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে ছিলেন? শিবনারায়ণ দাস। ঠিক আছে,
আগে আমাদের পতাকাটা কেমন ছিল? লাল বৃত্তের মধ্যে হলুদ মানচিত্র, সেটা ছিল আমাদের মানচিত্র খচিত পতাকা। আর এই পতাকার ডিজাইনার ছিলেন কে? শিবনারায়ণ দাস। আচ্ছা, আমাদের এই বর্তমান পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। কামরুল হাসান, এই পতাকাটার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আর পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে যে আমাদের জাতীয় পতাকার অনুপাত কত? আমাদের জাতীয় পতাকার অনুপাত, অনুপাত যদি বলা হয় কত, তাহলে হবে অনুপাত হচ্ছে কত? 10:6 10:6, বা এটাকে আমরা বলতে পারি 5:3। 5:3, আমাদের জাতীয় পতাকা হচ্ছে 5:3। 5:3, এটি হচ্ছে আমাদের জাতীয় পতাকার অনুপাত। বা এটা আপনার অনুপাত হচ্ছে 2, তাহলে হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের 5:3 অনুপাত 1 মানে হলো আমাদের জাতীয় পতাকার এই যে দৈর্ঘ্যের দিক দিয়ে হচ্ছে এটা হলো 5, আর আমাদের প্রস্থের দিক দিয়ে হলো 3, আর আমাদের যে মোট পতাকার যে আয়তন তার 1 ভাগটা হলো লাল, তার 1 ভাগটা হচ্ছে মোট আয়তনের 1 ভাগ হচ্ছে আমাদের বৃত্তের অনুপাত। এটি হলো আমাদের জাতীয় পতাকার অনুপাত। আচ্ছা, আমাদের জাতীয় পতাকা কার মতো দেখতে? এটি হচ্ছে জাপান, আমাদের এশিয়ার দেশ জাপান, জাপানের মতো। আর অস্ট্রেলিয়া মহাদেশের পালাউর মতো, পালাউ এর মতো দেখতে। তাহলে আমাদের জাতীয় পতাকা নিয়ে আমরা যতটুকু পরীক্ষায় আসে আমরা জেনে গেলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব আমাদের কিছু স্থাপনা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। তাহলে চলুন আমরা স্থাপনা থেকে আমাদের জাতীয় সংসদ ভবন, এটি ইম্পর্টেন্ট, আমাদের জাতীয় সংসদ ভবন থেকে যে তথ্যটা আসে সেটি হচ্ছে এর স্থপতি আমরা সবাই জানি, এটা কমন প্রশ্ন, লুই আই কান। লুই আই কান, আমাদের জাতীয় সংসদের স্থপতিকে লুই আই কান। আমাদের জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই কান। তিনি হচ্ছেন আমেরিকান নাগরিক, তবে তিনি এস্তোনিয়ান বংশোদ্ভূত। তিনি মূলত আমেরিকান নাগরিক, তবে তিনি এস্তোনিয়ান বংশোদ্ভূত। আর যদি বলে সহকারী স্থপতিকে, মাজহারুল ইসলাম। মাজহারুল মাজহারুল ইসলাম, বাংলাদেশি মাজহারুল ইসলাম। যদি আপনাকে বলা হয় যে সহকারী স্থপতিকে, তিনি হচ্ছেন মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম, আচ্ছা। এটিও ইম্পর্টেন্ট, আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এর অন্য নাম হলো সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রয়াস, সম্মিলিত প্রয়াস, প্রয়াস। এর স্থপতি হচ্ছে সম্মিলিত, এর অন্য নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। এটি ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত। আর এর উচ্চতাটা পরীক্ষায় আসে। এর উচ্চতা হলো 46.5 মিটার। 46.5 মিটার, এটিও পরীক্ষায় আসে। জাতীয় আমাদের স্মৃতিসৌধ, এর অন্য নাম হলো সম্মিলিত প্রয়াস, যার উচ্চতা হচ্ছে 46.5। আর এর স্থপতি কে ছিলেন? সবাই কমেন্টের মাধ্যমে জানান তো এর স্থপতি কে ছিলেন, দেখি সবাই পারেন কিনা। মেঘমালিকা উত্তর দিয়েছেন, আবু হাসনাত হাসিব উত্তর দিয়েছেন, মুন্নি জেসমিন উত্তর করেছেন আবু হাসনাত। এর স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল, সৈয়দ
মইনুল মইনুল ইসলাম, সৈয়দ মইনুল ইসলাম, সৈয়দ মইনুল ইসলাম এর স্থপতি ছিলেন। আর আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, এখান থেকে কয়েকটা প্রশ্ন আসে। কেন্দ্রীয় শহীদ মিনার আমরা জানি ঢাকা মেডিকেলের গেটের সামনে অবস্থিত। সৈয়দ মাইনুল হাসান, হ্যাঁ মাইনুল, হ্যাঁ ইসলাম না, মাইনুল হাসান, এটি হবে সৈয়দ মাইনুল হাসান। আমাদের সৈয়দ সৈয়দ মাইনুল, মইনুল কোথাও আছে, মাইনুল, মাইনুল হাসান কোথাও আছে, মইনুল কোথাও আছে, মাইনুল। কেন্দ্রীয় শহীদ মিনার এর স্থপতি হলো হামিদুর রহমান, হামিদুর রহমান, হামিদুর রহমান, হামিদুর রহমান। আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার হামিদুর রহমান। আর কেন্দ্রীয় শহীদ মিনারের সহস্থপতি ছিলেন কে? নভেরা আহমেদ, নভেরা আহমেদ, নভেরা আহমেদ, যিনি এবার স্বাধীনতা পদক পেয়েছেন। নভেরা আহমেদ তিনি সহকারী স্থপতি ছিলেন। আর আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার এটি উদ্বোধন করেছিলেন কে? বরকতের মা হাসিনা বেগম, হাসিনা বেগম এটি উদ্বোধন করেছিলেন শহীদ বরকতের মা হাসিনা বেগম। আচ্ছা, এরপরে আমাদের চলে যাবো কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখবো আমরা। ব্যক্তিবর্গ থেকে এখানে অনেকগুলো ব্যক্তিবর্গ আছে, সবগুলো দরকার নাই। ব্যক্তিবর্গের মধ্যে এবারের জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি আসার মতো এ কে ফজলুল হক থেকে আমরা একটু দেখব। এ কে ফজলুল হক তিনি হচ্ছেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। কি ছিলেন? অবিভক্ত, অবিভক্ত বাংলার, বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। প্রথম মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী। তাহলে যদি বলা হয় অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা এ কে ফজলুল হক। শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। আবার শেরে বাংলা এ কে ফজলুল হক, এখান থেকে যে তথ্যটা পরীক্ষায় আসে, তিনি লাহোর প্রস্তাব দিয়েছিলেন। লাহোর প্রস্তাব দেন, লাহোর প্রস্তাব দেন কবে? লাহোর প্রস্তাব দেন কবে? 23 মার্চ, 23 মার্চ 1940 সালে। 23 মার্চ 1940 সালে তিনি কি দিয়েছিলেন? লাহোর প্রস্তাব দিয়েছিলেন। এই দুইটা প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো লাহোর প্রস্তাবটা আসলে কি ছিল? লাহোর প্রস্তাবটা যে 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যে দিয়েছিলেন দ্বি জাতি তত্ত্ব, আপনাদের অবশ্যই মনে আছে যে মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন ভারতে পাকিস্তান এবং ভারত নামে দুইটা রাষ্ট্র হবে। মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন যে ভারতে, এই ভারতবর্ষে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হয়ে পাকিস্তান এবং ভারত নামে দুইটা রাষ্ট্র হবে। কিন্তু শেরে বাংলা এ কে ফজলুল হক চেয়েছিলেন না, রাষ্ট্র হবে তিনটা রাষ্ট্র হবে। এটাই হচ্ছে মূলত লাহোর প্রস্তাব। আর এখান থেকে আপনারা ভাসানী থেকে পড়বেন, আব্দুল হামিদ খান ভাসানী। তার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ, জন্মস্থান হচ্ছে তার সিরাজগঞ্জ জেলায়। তবে তার সমাধি রয়েছে কোথায়? সন্তোষ টাঙ্গাইলে, সন্তোষ টাঙ্গাইলে রয়েছে তার সমাধি, টাঙ্গাইল, টাঙ্গাইল। তার সমাধি কোথায় রয়েছে? সন্তোষ টাঙ্গাইলে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আচ্ছা, এখান থেকে আরেকটা তথ্য ইম্পর্টেন্ট আপনাদের জন্য এবারের জন্য, যে 1957 সালে তিনি কাগমারি, কাগমারি, কাগমারি সম্মেলন করেন, কাগমারি সম্মেলন করেন। তিনি 1957 সালে কি করেন? কাগমারি সম্মেলন করেছিলেন, কাগমারি সম্মেলন।
যদি বলা হয় কাকমারি সম্মেলনটা কোথায় হয়েছিল, কাকমারি সম্মেলনটা হয়েছিল টাঙ্গাইলের সন্তোষে। কোথায় হয়েছিল? সন্তোষ, টাঙ্গাইলে। সন্তোষ, টাঙ্গাইলে হয়েছিল। টাঙ্গাইলে হয়েছিল কাকমারি সম্মেলনটা। আর এই সম্মেলনের মাধ্যমেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি প্রথম পাকিস্তানকে কি বলেছিলেন? আসসালামু আলাইকুম দিয়েছিলেন। পাকিস্তানকে কি বলেছিলেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দিয়েছিলেন। আসসালামু আলাইকুম দিয়েছিলেন। পাকিস্তানকে প্রথম তিনি কি করেছিলেন? পাকিস্তানকে প্রথম তিনি কি করেছিলেন? আসসালামু আলাইকুম দিয়েছিলেন। পাকিস্তানকে প্রথম তিনি কি করেছিলেন? আসসালামু আলাইকুম দিয়েছিলেন। মানে পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্নতার অর্থে তিনি কি করেছিলেন? আসসালামু আলাইকুম দিয়েছিলেন, পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার অর্থে। আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি তো আপনারা জানেন আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিলেন। তিনি আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি একটা নতুন রাজনৈতিক দল গঠন করেন 1957 সালে। আর সেই দলটার নাম হলো ন্যাপ। সেই দলটার নাম হলো ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি। ন্যাশনাল আওয়ামী, ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি। ন্যাপ নামে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন। আচ্ছা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এখান থেকে যে প্রশ্নটা প্রাইমারিতে আসে সেটা হলো যে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। শেষ মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী আমরা বললাম যে প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, আর তিনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী তিনি ছিলেন। তাকে কি বলা হতো? গণতন্ত্রের মানসকন্যা বলা হতো, মানসপুত্র বলা হতো। তাকে কি বলা হতো? গণতন্ত্রের, তাকে বলা হতো গণতন্ত্রের, গণতন্ত্রের মানসপুত্র বলা হতো। তাকে গণতন্ত্রের কি বলা হতো? মানসপুত্র বলা হতো। আর এই দিক থেকে আপনাদের শেখ মুজিবুর রহমান থেকে এবার কোনো তথ্য আসার সম্ভাবনা নাই। রবীন্দ্রনাথটা আপনারা বাংলার সাথে ভালো করে পড়ে ফেলবেন, আর কাজী নজরুল ইসলামটাও ভালো করে পড়ে ফেলবেন। আর এখান থেকে বেগম রোকেয়া হোসেন সাখাওয়াত থেকে আপনারা পড়বেন যে 9 ডিসেম্বরটা পড়বেন। 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর হলো কি দিবস? রোকেয়া দিবস, জাতীয় রোকেয়া দিবস। রোকেয়া দিবস, এটা আপনারা পড়বেন। আচ্ছা, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যতটুকু পড়লাম এই পর্যন্ত আপনারা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। সবাই আপনারা দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের আশা করি অনেক পড়াশোনা ভালো হচ্ছে। আর অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের প্রাইমারির সার্কুলার চলে আসবে। এরপর আপনারা পরীক্ষা দিয়ে আপনাদের স্বপ্নের সহকারী শিক্ষক পদে আপনারা নিয়োগ পাবেন ইনশাল্লাহ। এরপর দেশ গড়ার কাজে আপনারা নেমে পড়বেন। এখনই আপনাদের মোক্ষম সুযোগ, মোক্ষম সময় নিজেকে তৈরি করা। আর আমাদের ক্লাসগুলোর মাধ্যমে নিজেকে আরো অনেক সমৃদ্ধ করবেন। যে ক্লাসগুলো আপনাদের জন্য দিচ্ছি একদম পুরো ক্রিম আপনাদের জন্য দিচ্ছি, বাছাই করা, যেখান থেকে পরীক্ষায় আপনি প্রশ্ন কমন পাবেন সেইগুলোই আলোচনা করা হচ্ছে। তো এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম আপনারা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান এই পর্যন্ত কি ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। আর বাঙালি বিজ্ঞানীর মধ্যে এখানে অত কিছু লাগবে না, আপনাদের একটু শর্টকাট করে আপনারা পড়বেন। শর্টকাটের মধ্যে আহ, এখান থেকে একটু পড়বেন হচ্ছে কুদরতে খোদা।
কুদরতে খোদা থেকে আপনারা পড়বেন যে 1972 সালে 1972 সালে তার নামে কি হয়, শিক্ষা কমিশন গঠিত হয়। তার নামে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়। প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়। যদি বলা হয় বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, সেটা হচ্ছে ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলা হয় বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, সেটা হলো ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। এই কমিশনের নাম হচ্ছে ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। আর এটি কবে গঠিত হয়? 1972 সালে গঠিত হয়। তবে রিপোর্ট দেওয়া হয়েছিল কবে? রিপোর্ট দেওয়া হয়েছিল 1974 সালে। স্যার পরীক্ষা নিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনাদের পরীক্ষা থাকবে। আজকের ক্লাসের পর থেকে আমি আপনাদেরকে নোটিশ দিয়ে দিব। আপনারা লাস্ট কি পরীক্ষা দিয়েছিলেন? আমাকে একটু জানাবেন। সম্ভবত আপনাদের মহান মুক্তিযুদ্ধের উপর পরীক্ষা হয়েছিল নাকি? আপনারা জানাবেন, ধারাবাহিকভাবে আমরা পরীক্ষাগুলো নিতে পারি, তাতে করে আমাদের চাপ বাড়বে, প্রেশার বাড়বে। মেঘ মালিক একটা ভালো কথা বলেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা পরীক্ষাগুলো নিয়ে আমরা এই মুহূর্তে নিজেকে একটু ঝালিয়ে নিতে পারি। আর আব্দুল্লাহ আল মুফতি শরফুদ্দীন, তিনি বাংলাদেশ থেকে কি পেয়েছিলেন? কলিঙ্গ পুরস্কার পেয়েছিলেন। তিনি ইউনেস্কো থেকে, এই সংস্থা থেকে, জাতিসংঘের এই সংস্থা ইউনেস্কো, এই সংস্থা থেকে একটা পুরস্কার পেয়েছিলেন। সেটার নাম হচ্ছে কলিঙ্গ পুরস্কার। কলিঙ্গ পুরস্কার। কলিঙ্গ পুরস্কার পেয়েছিলেন আব্দুল্লাহ আল মুফতি শরফুদ্দীন। বাংলাদেশ থেকে তিনি একটা পুরস্কার পেয়েছিলেন ইউনেস্কো থেকে, সেটার নাম হচ্ছে কলিঙ্গ পুরস্কার। আর জামাল নজরুল ইসলাম, তিনি একজন বিখ্যাত পদার্থবিদ ছিলেন। পদার্থ পদার্থবিদ ছিলেন। পদার্থবিদ ছিলেন জামাল নজরুল ইসলাম, তিনি কি ছিলেন? একজন পদার্থবিদ ছিলেন। আর তার বাড়ি হচ্ছে ঝিনাইদহতে। ঝিনাইদহতে তার বাড়ি ছিল, ঝিনাইদহতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন জামাল নজরুল ইসলাম। আর মাকসুদুল আলম, তিনি জন্মগ্রহণ করেন ফরিদপুরে। ফরিদপুরে জন্মগ্রহণ করেছেন। তার আবিষ্কারের মধ্যে হচ্ছে তিনি পাট, রাবার এগুলোর জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেছিলেন। পাট, রাবার, পেঁপে, পাট, রাবার, তারপর হলো পেঁপে, এগুলোর কি করেছিলেন? ডিএনএ বা জীবন রহস্য আবিষ্কার করেছিলেন। জীবন রহস্য, জীবন রহস্য, যেটাকে বলা হয় জিনোম সিকোয়েন্স, তিনি করেছিলেন। আচ্ছা, এরপর বাংলাদেশ যে আন্তর্জাতিক সংস্থায় সদস্যপদ লাভ করেছে, এখান থেকে কিছু প্রশ্ন আসে যে বাংলাদেশ যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেছে, কোন কোন সংস্থায় বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে, এখান থেকে আমরা কিছু প্রশ্ন আপনাদের জন্য দিব। এখান থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন হয়, তাই এটি পরীক্ষার জন্য আপনাদের একটা হট জোন। এটি আমরা একটু দেখব যে কি কি পরীক্ষায় প্রশ্ন থাকে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা প্রথমে চলে আসতেছি একটা কমনওয়েলথ। এই যে সংগঠনটা কমনওয়েলথ, এটি হচ্ছে ব্রিটিশের একটি সংস্থা। এই কমনওয়েলথটা মূলত হচ্ছে ব্রিটিশদের একটা সংস্থা, মানে যারা আগে ব্রিটিশের অধীনে ছিল সেই রকম দেশগুলোকে নিয়ে একটা গঠিত জোটের নাম হলো কমনওয়েলথ। সেরকম একটা গঠিত জোটের নাম হলো কমনওয়েলথ। মানে আগে একসময় যারা ব্রিটেনের অধীনে ছিল, তাদেরকে নিয়ে গঠিত একটা সংস্থার নাম হলো কমনওয়েলথ। তাদের নিয়ে একটা জোটের নাম কি? কমনওয়েলথ। আচ্ছা, কমনওয়েলথ কি,
কবে গঠিত হয়েছে, সদর দপ্তর কোথায়, বর্তমান মেম্বার কয়টি, এগুলো আমরা পরে জানবো, আমরা আন্তর্জাতিক বিষয়গুলিতে জানবো। শুধু এক্ষেত্রে মনে রাখবেন যে বাংলাদেশ কমনওয়েলথে সদস্যপদ পেয়েছে কবে, 1972 সালে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ পেয়েছে কবে, 1972 সালে। 1972 সালে। আর বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য, বিভিন্ন গাইড বইয়ে বা প্রচলিত বইয়ে দেয়া আছে 32তম সদস্য, কিন্তু না, বাংলাদেশ হচ্ছে কমনওয়েলথের 34তম সদস্য। 34তম সদস্য বাংলাদেশ হচ্ছে কমনওয়েলথের 34তম সদস্য, এটুকু মনে রাখবেন। তাহলে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কবে, 1972 সালে। প্রশ্নটা হলো যে কোন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ প্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে, সেটা হচ্ছে কমনওয়েলথ। আর জাতিসংঘ, এখানে আমরা সদস্যপদ পেয়েছি কবে, 17 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর 1974 সালে। আর কততম অধিবেশনে, 29তম অধিবেশনে। 29তম অধিবেশনে। হ্যাঁ মেঘবি আলিকা, আপনি হ্যাঁ চমৎকার বলেছেন, সদর দপ্তর লন্ডনে, এটা আমরা আন্তর্জাতিকে পড়ব। আর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য, এটি হচ্ছে 136তম সদস্য। এটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য, 136তম সদস্য। আচ্ছা, এরপরে আপনারা দেখবেন ওআইসি। ওআইসি মিনিং হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসি মিনিংটা হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, তা ওআইসি। এখানে আমরা সদস্যপদ লাভ করেছি কবে, এখানে আমরা সদস্যপদ লাভ করেছি ওআইসির পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত, পাকিস্তানের 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 লাহোরে। আচ্ছা মেঘবালিকা, আপনি বলছেন 36তম সদস্য না, আমরা জাতিসংঘের 136তম সদস্য। পাকিস্তানের লাহোরে, লাহোরে অনুষ্ঠিত অনুষ্ঠিত পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে, তার মানে বাংলাদেশ হলো ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্যপদ লাভ করেছিল। কবে লাভ করেছিল, লাভ করেছিল হচ্ছে 1974 সালে। কবে লাভ করেছিল, 1974 সালে। আর বাংলাদেশ হচ্ছে ওআইসির 32তম সদস্য। তাহলে ওআইসি সদস্যপদ বাংলাদেশ লাভ করেছিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করেছিল। আর বাংলাদেশ হচ্ছে ওআইসির 32তম সদস্য। আচ্ছা, এরপর হচ্ছে ডাব্লিউটিও, মানে হলো আমরা জানি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বাংলায় হলো বিশ্ব বাণিজ্য সংস্থা। বিশ্ব বাণিজ্য না, বাণিজ্য সংস্থা। বিশ্ব বাণিজ্য সংস্থা মানে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোটের নাম হলো ডাব্লিউটিও। বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোটের নাম হলো ডাব্লিউটিও। তো বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে, তারিখটা মনে রাখবেন, 1 জানুয়ারি 1995 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে। 1 জানুয়ারি 1995 সালে বাংলাদেশ
ডাব্লিউটিও সদস্যপদ লাভ করেছে। আচ্ছা, আমরা যে এই পর্যন্ত দেখলাম, পড়লাম এবং শুনলাম, এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা, বা আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই জানান। যেহেতু আমাদের ঈদ পরবর্তী প্রথম ক্লাস হচ্ছে, গত পরশু দিনে ঈদ হয়ে আছে, তাই অনেকেই অনুপস্থিত। যাই হোক, আপনাকে জীবনে সিরিয়াস হতে হবে। ঈদ যেন আরো সুন্দর করে কাটাতে পারেন। আপনার স্বপ্ন পূরণ করার পরে দেখবেন আরো ভালো লাগবে। যখন আপনার চাকরিটা হবে, আপনার বেতন দিয়ে, আপনার বোনাস দিয়ে যখন প্রিয়জনের জন্য উপহার নিয়ে যেতে পারবেন চাকরির পরে, দেখবেন আপনার আনন্দে বুকটা ভরে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। আচ্ছা, আমাদের কিছু চুক্তি আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, এই চুক্তিগুলো নিয়ে একটু পড়বো। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি, এটি হয়েছিল 1972 সালে। বাংলাদেশ ভারতের মধ্যে মৈত্রী চুক্তি হয়েছিল, আর এর মেয়াদকাল ছিল 25 বছর। 25 বছর বাংলাদেশ ভারতের মধ্যে মৈত্রী চুক্তি, এটা নিয়ে আসার সম্ভাবনা নাই। বাংলাদেশ ভারতের মধ্যে পানি চুক্তি হয়েছিল 12 ডিসেম্বর, 12 ডিসেম্বর 1996 সালে গঙ্গার পানি চুক্তি হয়েছিল। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, যে আমাদের এই গঙ্গার পানি বন্টন চুক্তিটার মেয়াদকাল ছিল 30 বছর। 30 বছর, তার তার মানে হচ্ছে 2026 সালের মেয়াদ শেষ হচ্ছে। তার মানে হচ্ছে 2026 সালে কি হবে, এর মেয়াদ শেষ হবে। এর মেয়াদ শেষ হবে, শেষ। তাহলে যদি বলা হয় গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ কবে শেষ হবে, 2026 সালে। আর বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত চুক্তি হয়েছিল আমাদের, এটি হয়েছিল 1974 সালে। মনে রাখবেন, ইম্পর্টেন্ট না? আচ্ছা, টিকফা চুক্তিটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। টিকফা, টিকফা চুক্তি, টিকফা এর ফুল এলাবোরেশন হচ্ছে ট্রেড, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন, কোঅপারেশন, কোঅপারেশন ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট। টিকফা চুক্তি, টিকফা বাংলাদেশের সাথে আমেরিকার হয়েছিল। এটা আমরা কার কার মধ্যে হয়েছিল, বাংলাদেশ, বাংলাদেশ প্লাস ইউএস এর মধ্যে হয়েছিল, ইউএস এর মধ্যে হয়েছিল। তার টিকফা চুক্তি কার কার মধ্যে যদি হয়েছিল, টিকফা চুক্তিটা হয়েছিল বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে হয়েছিল। কেন হয়েছিল, যে আমাদের যখন রানা প্লাজার ধস হয় 2013 সালে, তো এই জন্য আমেরিকা আমাদের বাণিজ্যের উপর অনেক নিষেধাজ্ঞা দিয়েছিল। তো এই বাণিজ্যের পারস্পরিক সহযোগিতার জন্য হয়েছিল এটি, টিকফা চুক্তি। 25 নভেম্বর 2013 সালে হয়েছিল, 2013 সালে হয়েছিল বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে। আর সিটিবিটি চুক্তিটাও ইম্পর্টেন্ট, এটাও আপনারা সিটিবিটি চুক্তি, সিটিবিটি চুক্তি, সিটিবিটি, সিটিবিটি চুক্তির পুনর্বচ্ছে কম্প্রিহেন্সিভ,
কম্প্রিহেনসিভ কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি টেস্ট ব্যান ট্রিটি সিটিবিটি এটা হলো যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা যাবে না, এটি জাতিসংঘের উদ্যোগে এটি স্বাক্ষরিত হয়েছিল। আর এটি স্বাক্ষরিত হয় 10 সেপ্টেম্বর 1996 সালে স্বাক্ষরিত হয়। আর বাংলাদেশ এতে স্বাক্ষর করে 24 অক্টোবর 1996 সালে। তাহলে যদি বলা হয় বাংলাদেশ কবে সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেছিল? 24 অক্টোবর 1996 সালে। সিটিবিটি চুক্তিটা মূলত কি? সিটিবিটি চুক্তিটা মূলত হলো যে সিটিবিটি চুক্তিটা মূলত যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা যাবে না এরকম একটা চুক্তি। আর এরপর হচ্ছে এনপিটি চুক্তি। এনপিটি চুক্তিটা হলো কি? এটা হচ্ছে পরমাণু অস্ত্র বিরোধী একটা চুক্তি। এনপিটি এটা হচ্ছে নিউক্লিয়ার নন proliferation টক তাহলে যে এটা হচ্ছে যে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি মানে হচ্ছে চুক্তি। তাহলে এনপিটিতে এটা স্বাক্ষরিত হয়েছিল মূলত 1 জুলাই 1968 সালে। আর বাংলাদেশে স্বাক্ষর করে, এই প্রশ্নটা আসছিল 1979 সালে বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। তাহলে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ চুক্তি দেখে ফেললাম। আচ্ছা, আমরা যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন কিনা? মুন্নি, জেসমিন, মেঘ মালিকা নিয়মিত কমেন্ট করতেছে আমাদের। তারপর আমাদের নিয়মিত কমেন্ট করতেছে ইসরাত জাহান ইতি। হ্যাঁ, ম্যাক্সিমাম। আচ্ছা, আমাদের আবু হাসনাত কমেন্ট করেছেন। আচ্ছা, এই পর্যন্ত যারা ক্লিয়ার হয়েছেন তারা কমেন্টের মাধ্যমে জানান। এরপর আমরা যেই আলোচনায় চলে আসব, আচ্ছা, বাংলাদেশের চিত্রশিল্পী থেকে আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো হয়, আপনারা জয়নুল আবেদিনটা একটু ভালো করে দেখবেন। আর হলো SM সুলতান থেকেও দেখবেন, কামরুল হাসান থেকে দেখবেন, আর আপনারা এখান থেকে নিতুন কুন্ডু থেকে দেখবেন। তা শিল্পাচার্য জয়নুল আবেদিন এই চিত্রশিল্পীটার একটি চিত্রকর্ম আসে, সেটা হলো ম্যাডোনা 43। এটি তার চিত্রকর্মটি পরীক্ষায় আসে। আরো অনেক আছে, সেগুলো আমরা শিটে দিয়ে দিব। আর কামরুল হাসান থেকে যেটা আসে সেটা হচ্ছে তিন কন্যা। এটি পরীক্ষায় কমন আসে। আরো অনেকগুলো আছে, সেগুলো আমরা দিয়ে দিব শিটে।
এস এম সুলতানের এটি আসে পরীক্ষায়, জমি কর্ষণ। জমি কর্ষণ এটি আসে। আর নিতুন কুণ্ডটা তিনি একজন স্থপতি, তারটা হলো সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশ নামে একটা ভাস্কর্যের স্থপতি তিনি। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই কয়েকটা আইটেম আপনারা মনে রাখবেন। মুন্নি জেসমিন জি বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশের চলচ্চিত্রকার নিয়ে এদিক দিয়ে আপনারা জহির রায়হানের একটু মনে রাখবেন। তারটা হলো জীবন থেকে নেয়া। জীবন থেকে নেয়া, এটা একটা। আর একটা হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র, সেটা হচ্ছে স্টপ, স্টপ জেনেসাইড। স্টপ জেনেসাইড এটা পড়বেন। আর তারেক মাসুদের যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে মাটির ময়না। মাটির ময়না, মুক্তির গান। মুক্তির গান, এই যে এই দুটা প্রায় পরীক্ষায় আসে। আর এই দুটা দরকার নাই। আচ্ছা, বাংলাদেশের আমাদের এশিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠা কালটা হলো 1784। আর প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়ামস জোন্স। এশিয়াটিক সোসাইটি মূলত এশিয়ার মানুষের জীবন, এখানকার প্রাকৃতিক বিষয়গুলো যে গবেষণা করার জন্য এটা তৈরি হয়েছিল কলকাতাতে। আর প্রতিষ্ঠাতা চেয়েছিলেন স্যার উইলিয়াম জোন্স। আর এশিয়াটিক সোসাইটি থেকে একটা পত্রিকা বের হয় অনলাইন, সেটা হচ্ছে বাংলাপিডিয়া। বাংলাপিডিয়া। আর এই বাংলাপিডিয়ার সম্পাদক হচ্ছে ডক্টর সিরাজুল ইসলাম। সিরাজুল সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম। আচ্ছা, বাংলা একাডেমি থেকে যে প্রশ্নটা আসে, বাংলা একাডেমির প্রতিষ্ঠাকালটা পরীক্ষা আসে যে 3 ডিসেম্বর 1955-তে প্রতিষ্ঠিত হয়েছে। 3 ডিসেম্বর 1955 সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। আর বাংলা একাডেমির পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। বর্ধমান হাউস। বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। আর এটা হচ্ছে বার্ড, BARD, বার্ড। এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ বাংলাদেশ এগ্রিকালচারাল এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট। বার্ড। বার্ড অবস্থিত কোথায়? বার্ডটা হলো কুমিল্লাতে। বার্ড যদি বলে কোথায়? কুমিল্লা। বার্ডটা কোথায়? বার্ডটা হলো কুমিল্লাতে। বার্ডের প্রতিষ্ঠাতাকে আখতার হামিদ খান। আখতার হামিদ
খান। বার্ডের বার্ডের প্রতিষ্ঠাতা ছিলেন কে? আক্তার হামিদ খান। আক্তার হামিদ খান। আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এর অবস্থানটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে সেগুন বাগিচাতে। সেগুন বাগিচাতে। এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে সেগুন বাগিচাতে। আচ্ছা ঠিক আছে, আমাদের বিভিন্ন ভাস্কর্যগুলো এগুলো একটু এক নজর আমরা পড়ে নিই, এখান থেকে প্রশ্ন থাকে পরীক্ষায় বিভিন্ন ভাস্কর্যগুলো থেকে। জাতীয় স্মৃতিসৌধ, যেটা আমরা দেখলাম সৈয়দ মাইনুল হোসেন, এর অবস্থান হচ্ছে নবীনগর ঢাকাতে, এটা পড়বেন। কেন্দ্রীয় শহীদ মিনার হামিদুর রহমান, এটি ঢাকা মেডিকেল প্রাঙ্গণে। জাতীয় সংসদ ভবনটা ইম্পর্টেন্ট, লুইয়াই কান। আর অপরাজয় বাংলা, এটিও ইম্পর্টেন্ট, সৈয়দ আবদুল্লাহ খালিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে। আর স্বোপার্জিত স্বাধীনতা শামীম শিকদার, টিএসসিতে। সাবাস বাংলাদেশ, যেটা বললাম, নিতন কুণ্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আর একটা হচ্ছে গোল্ডেন জুবিলি টাওয়ার, মৃণাল হক। এটি ইম্পর্টেন্ট এবারের জন্য, এটি ইম্পর্টেন্ট এবারের জন্য। গোল্ডেন জুবিলি টাওয়ার, গোল্ডেন জুবিলি টাওয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 50 বছর উপলক্ষে এই ভাস্কর্যটি বা এইটি নির্মাণ করা হয়েছিল, মৃণাল হক করেছিলেন। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের যদি বলি চলচ্চিত্র, সেটি হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের চলচ্চিত্র যদি আমরা বলি, তাহলে হচ্ছে নাম হচ্ছে ওরা 11 জন, এটা একটু পড়বেন। চাষী নজরুল ইসলাম। আর হচ্ছে হাঙর নদী গ্রেনেড, এটা হচ্ছে চাষী নজরুল ইসলাম। আগুনের পরশমণিটা ইম্পর্টেন্ট, হুমায়ুন আহমেদ। নদীর নাম মধুমতি, তানভীর মোকাম্মেল। শ্যামল ছায়া, হুমায়ুন আহমেদ। আবার তোরা মানুষ হ, খান আতাউর রহমান। ধীরে বহে মেঘনা, আলমগীর কবির। তো আজকের আমাদের এই ক্লাসটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাসে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের জাতীয় অর্জন নিয়ে আমরা আলোচনা করলাম। আর বাংলাদেশ বিষয়াবলীর আমরা একটা সাম্প্রতিকের ক্লাস আপনাদের জন্য রাখবো। আর এরপর আমরা চলে যাব আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাসে। এখানে আমরা 7 থেকে 8টা ক্লাস করব এবং আমাদের আইসিটি এবং কম্পিউটারের উপর আমরা 2টো ক্লাস করব। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আর আজকের ক্লাসের এবং গতকালকের পিডিএফ আপনারা সময় মতো পেয়ে যাবেন। আর পরীক্ষার ব্যাপারে আপনাদের ঘোষণা আসবে, আপনারা একটু ভালো করে পড়াশোনায় মনোনিবেশ করেন, যেহেতু খুব শীঘ্রই আমাদের প্রাইমারি সার্কুলারটা আসন্ন। তাই ভালো করে পড়াশোনার কোনো বিকল্প নাই। আপনারা আপনাদের স্বপ্নের জবটি পেতে একটু পরিশ্রমী হন, একটু কৌশলী হন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সহায়ক হবেন। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আপনারা সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।